শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি RICL TMX স্ট্রেট কাটের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী এবং আমার সাথে আজকে প্রশ্নের উত্তর দিতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। স্যার আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস ফর কামিং। সরাসরি প্রশ্নে চলে যাই। একটি 16 বছরের স্বৈরশাসন, যেটাকে এখন স্বৈরশাসন বলতে পারছি আমরা, হয়তো অনেকদিন বলতে পারিনি, তারপরে একটি দেশকে আপনারা হাতে নিয়েছেন। নানা জায়গায় যে দুর্নীতি হয়েছে, অপশাসন হয়েছে, তার অনেক খবর এখন প্রকাশ্যে আসছে। দেশকে আসলে কেমন অবস্থায় পেয়েছিলেন আপনারা, সে বিষয়ে কি আমাদের একটু জানাবেন শুরুতে? একটা যেই শাসন ব্যবস্থা চলছিল তাতে আমরা প্রায়ই বলতাম যে দেশের এবং সমাজের কাঠামো ভেঙে পড়েছে। এটা তখন অনেকে মনে করতো যে বলার জন্য বলছি, কিন্তু তখনও আমি বলতাম যে এই ধরনের শাসন ব্যবস্থা যখন ভেঙে পড়ে, এক্সিটের সমস্ত পদ্ধতিগুলো বন্ধ ছিল। যেমন এক্সিটের পদ্ধতি কী ছিল? একমাত্র ইলেকশন, প্রপার ইলেকশন। সে প্রপার ইলেকশন হচ্ছিল না, বন্ধ ছিল। অপোজিশন পার্টিকে যেভাবে যতভাবে পারা যায় ইলেকশন থেকে দূরে রাখা অথবা পলিটিক্যাল অ্যাক্টিভিটি থেকে এবং দূরে রাখা। তো সেই ধরনের গভর্নমেন্ট যখন ফল করে তখন কিন্তু ফলটা শুধু গভর্নমেন্টের ফল হয় না, ফল হয় এন্টায়ার পলিটিক্যাল সিস্টেম, এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এবং এন্টায়ার সামাজিক সিস্টেম। তো সেই অবস্থায় একটা দেশকে আপনাকে টেনে তুলতে ইট টেক্স লট অফ টাইম। এবং যেটাই বলেন, এখন যদি আরেক পার্টি তখন তাৎক্ষণিকভাবে আসতো, তার পক্ষে এগুলি ফেস করতে হতো, যেটা এখন আমরা দেখছি। আপনি শুনে আশ্চর্য হবেন যে বেক্সিমকোর যেটা আমি যেহেতু এখন ডিল করছি, একটা ব্যাংক থেকে ৩৮,০০০ কোটি টাকা এই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামে গেছে, একটা ব্যাংক থেকে। অ্যান্ড সেটাও এক ধরনের সরকারি ব্যাংক, যেটা জনতা ব্যাংক। তো এই অবস্থাতে আমি যেটা শেষ করতে যাচ্ছি, বিচার ব্যবস্থাকে নতুন করে করতে হয়েছে, অর্থনৈতিক অবস্থা একেবারেই মানে যাতা অবস্থা। ব্যাংক যদি এই অবস্থা হয়, ব্যাংকগুলো কোল্যাপস করার মতো অবস্থা হয়ে গেছে। সেই সব জায়গা থেকে এখন যে অবস্থাতে আছে, এটা আরেকটু স্বাভাবিক হতে সময় লাগবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। স্যার, ভেঙে পড়া এই অবস্থায় কি আপনারা শক্তভাবে হালটা ধরতে পেরেছেন নাকি হিমশিম খাচ্ছেন নানা চাপে? কিছু কিছু জায়গায় ইয়েস, কিছু কিছু জায়গায় নো। হ্যাঁ, এখনও অনেক কিছু যেটা ডিজায়ার্ড লেভেলে নাই। আপনাকে কিন্তু চিন্তা করতে হবে যে একটা যখন ডিক্টেটরশিপ হয়, ডিক্টেটরশিপে অ্যাপিয়ারেন্টলি মানে এভরিথিং ইজ ওকে। এখন দেখা যাচ্ছে এভরিথিং ওয়াজ হলো। ধরুন আমি পুলিশের কথাই বলি, কারণ আমি কিছুদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম। পুলিশটা টোটালি ভেঙে পড়েছে একদম। অন্তর্বর্তীকালীন সরকারের যারা সমালোচনা করেন, সেটা বিশ্লেষকরাও আছেন, রাজনীতির বিশ্লেষকরা, পাশাপাশি বিরোধী শক্তিরা যারা রয়েছেন, তাদের দুইটা জায়গায় সবচেয়ে বড় অভিযোগের তীরটি তারা দেখাতে পারেন। সেটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা এবং আইন শৃঙ্খলা, যেটির কথা আপনি এই মুহূর্তে বললেন। আপনার কি মনে হয় এই জায়গায় আরও বেশ কিছু শক্ত পদক্ষেপ নেওয়া যেত? দ্রব্যমূল্যের কথা আমি বলতে পারবো না, কারণ ইকোনমিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। দ্রব্যমূল্য আপনি হ্রাস করতে হলে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, তার কিছু কিছু ব্যবস্থা ডেফিনেটলি নেওয়া হয়েছে। বাট আমি বলবো না যে একেবারে সব কিছু ব্যবস্থা নেওয়া গেছে, কারণ ওভার দি ইয়ার্স আপনি টোটাল একটা সিন্ডিকেশনের বিষয় চলে আসছে। আপনি কিছু ধরতে যাবেন, ওই সিন্ডিকেট উইল রিঅ্যাক্ট। একই পদ্ধতি কিন্তু হাত বদলাচ্ছে। এই হাত বদলা থেকে উভয় পার্টির ভিতরে যে একটা ধরনের সিন্ডিকেশনের ব্যাপারটা আছে, সিন্ডিকেট ইজ বিং হ্যান্ডেড ওভার বাই অ্যানাদার সিন্ডিকেট, বিং রিপ্লেস বাই অ্যানাদার সিন্ডিকেট, যেটাকে হয়তো ভাঙা সম্ভব হচ্ছে না। 16 বছরের স্বৈর শাসনের আসন থেকেও কি সিন্ডিকেটের হাত বেশি শক্ত, যেটা নড়ানোই যাচ্ছে না? কারণ সিন্ডিকেট তৈরি করা হয়েছিল স্বৈরশাসকের কারণে। স্বৈরশাসক তো থাকার কতগুলো বেসিস আছে, সেই বেসিসগুলোর ওয়ান অফ দি বেসিস সিন্ডিকেশন। সব জায়গায় যে একেবারে সিন্ডিকেট চলছে তা না, কিছু কিছু জায়গায় ভাঙার চেষ্টা চলছে, যেই কারণে কিছু কিছু অস্থিরতা কিছু কিছু জায়গায় দেখছি। তো এটা একটু টেক টাইম, কারণ আমি যে বললাম আপনাকে এটা আনইউজুয়াল। এটা আপনি মনে করেন একটা ঝড় আসছিল, বিশাল একটা ঝড়, সব ঠিকঠাক তো ঝড় আসলো, লন্ডভন্ড করে দিয়ে ঝড় চলে গেল, দেন ইউ টু পিক আপ এগেইন।
স্যার কিছুক্ষণ আগে আপনিই বলছিলেন যে আপনি কিছুদিনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেছেন, এর মধ্যে আপনি আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন পাট ও বস্ত্র, সেখান থেকেও এখন আপনি নৌ পরিবহন শ্রম ও কর্মসংস্থানে রয়েছেন। স্যার কেন আসলে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন? এটা নিয়ে অনেক কানাঘুষা আছে যে আপনি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নিয়ে কথা বলেছেন, সেজন্য হয়তো আপনাকে সরিয়ে দেওয়া হয়েছিল ওই গুরুত্বপূর্ণ পদ থেকে। ব্যাপারটা কি আসলে স্যার? ফুল টেক্সটটা যদি শুনতো তাহলে দেখতো যে ভেরি আমি খুব একটা লজিক্যাল কথা বলেছিলাম। এখন অনেকে বলে যে আপনি সঠিক কথা বলেছেন বেঠিক সময়। হতে পারে, আই এগ্রি, হতে পারে। এখন আবার অনেকেই কিন্তু সেম কথাই হয়তো বলছি, বাট পয়েন্ট ইজ আমি এমন একটা ব্যক্তি যে আমি মানে কথাটাকে লুকাতে পারি না। অনেকে লুকিয়ে রাখেন, অনেক কিছু মনে করে বলেন। আমি খুব যেটা বুঝি সেটা বলি, যেটা বুঝি না সেটা বলি না। এখন তো সবাই তাই বলছে। এখন ধরুন এই আওয়ামী লীগ হ্যাজ ডান ওয়ার্স্ট। কালকেও আমি গেছিলাম, এখনও 36টা আপনার ইয়াং তরুণ বসে আছে, শুয়ে আছে, খুবই খারাপ অবস্থা। মানে কারো একেবারে মানে পেটের তন্ত্র বেরোয় আসছে। একটা ইয়াং ছেলে, তার স্কাল নাই, হ্যাঁ, 2 পাশে স্কাল নাই। আমি দেখে ওখানে আই বিকেম ভেরি ইমোশনাল। তখন আমি বলছিলাম যে এইসব যারা করছে তাদের এসব এই মানে আপনার কোর্ট নয়, রেভলিউশনে যা হয় দেশ ধরে তাদেরকে গাছের সাথে বেঁধে ফায়ারিং স্কোয়াড, যেটা সব দেশেই হয়েছে। হ্যাঁ, লোকে অন্য বাইরের দেশ হইচই করতে পারে, বাট দে ডিজার্ভ ইট। আপনি যদি যান, আপনি যদি দেখেন একটা এতটুকু বাচ্চা, তোমার কী হয়েছে বললো, আমি মিছিলের পিছনে যাচ্ছিলাম। তো যখন গুলি চলছে তখন একটা গুলি তার মাথায় একবার স্কালটা উঠিয়ে ফেলছে। এত বড় একটা দলের ভিতরে কি লোকজন ছিল না টু টেল দিস ইজ সামথিং রং? তো আমি যেটা বলেছিলাম যে যারা এর সাথে জড়িত না, এরকম এই পার্টি তো বহু বড় পার্টি, বহু পুরনো পার্টি ডেফিনেটলি আছে। দে শুড ফরগেট অ্যাবাউট দোজ যারা এই কাণ্ডটা করে এই পার্টিটাকে আজকে এই অবস্থায় এনেছে, এবং তারা দল সংগঠন করবে, ভবিষ্যতে রাজনীতি করবে, এবং যারা করেছে এগুলো দে শুড বি পানিশড। ওখানে বসে আপনি নানান ধরনের কুটচাল চালবেন আপনার দেশের বিরুদ্ধে, আপনি দেশের লোককে বলবেন আমি আসলে আরও লোক মারবো। তো নিজের মুখে বলেছেন যে আমি বলছে যে আমি কয়েক হাজার মারছি, এরপর আরও হাজার মারবো, নোট করে রাখো কাদের মারতে হবে। এসব কথা ওখানে বসে বলে উনি কি বাংলাদেশে খুব পপুলার একজন লিডার হতে যাচ্ছেন? শি ইজ জাস্ট থ্রোন ইনটু দ্য ডাস্টবিন ফর আর ওন নিজের। এবং কী করলেন উনি? পার্টিকে তো ধ্বংস করলেনই, নিজের বাপের যে নাম টাম ছিল সেগুলোকে ধ্বংস করে গেছেন। তো এই ধরনের পার্টি তো তাদেরকে নিয়ে চলবে? আপনার কি মনে হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকলে আপনি আরো ভালো হয়তো করতে পারতাম, হয়তো নাও করতে পারতাম, বাট আই ওয়াজ কনফিডেন্ট দ্যাট আই কুড ব্রিং পিপল, একটা জায়গায় নিয়ে আসতে পারতাম আর কি। আমি এখনও কনফিডেন্ট আই ক্যান ডু ইট, বাট আই ডোন্ট ওয়ান্ট। এখন যিনি আছেন তিনি খুব ভালো কাজ করছেন। এই যে পুরনো নিয়মেই নির্বাচন কমিশন গঠন হয়ে গেল হুট করেই বলা যায়, নির্বাচন কমিশন সংস্কার থেকে তেমন কোনো প্রস্তাব ছাড়াই, সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি মনে করি যারা সিলেক্ট হয়েছেন এবার তাদের সামনে খুব বড় পলিটিক্যাল চ্যালেঞ্জ কিন্তু নেই। আমি অন্য কথা জানি, বাট নান অফ আস উইল গো অ্যান্ড কন্টেস্ট ইলেকশন। আপনি পারবেন না, কারণ আপনি অন্তর্বর্তীকালীন সরকার আসছেন। এই সরকার যদি নির্বাচন করায় তাহলে আপনি একজন উপদেষ্টা হতে নির্বাচন করতে পারবেন না। তো করতে হলে আপনাকে ডিজাইন করতে হবে, এটা পলিটিক্যাল পার্টি যেতে হবে, অত ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তো কাজেই এখানে তো আর কারো ইন্টারেস্ট থাকার কথা না। ইটস অলমোস্ট লাইক নিউট্রাল গভর্নমেন্ট। এখানে তো কোনো পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন নেই। তো দেয়ারফর আগামী নির্বাচন কেন ভালো হবে না? নির্বাচন কমিশন কেন ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবে না? আই সি নো রিজন। ওকে স্যার, অন্তর্বর্তীকালীন সরকার আসলে কতদিন ক্ষমতায় থাকবেন, তারা কতদিন সংস্কার কাজ চালাবেন, সেটা নিয়ে কোনো রোড ম্যাপ আসলে নেই। সো সেটা আসলে আপনার কি মনে হয় যে জনগণের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে রেখেছে, কিংবা আপনাদের কাজেও কি এটা একটা হ্যাম্পার করছে না? একটা রোড ম্যাপ নিশ্চয়ই আসবে। সংস্কারগুলো শেষ হওয়ার পরে সেগুলো নিয়ে একটা ব্যাপক আলোচনা হবে। সংস্কারগুলো গৃহীত হওয়ার পরে একটা রোড ম্যাপ হবে। আপনার 15 বছরের গার্বেজকে 4 মাসে ক্লিন করতে হলে ইউনিট আলাউদ্দিনের চেরাগ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।
VRM প্রযুক্তির RICL GMX রড। তাছাড়া আমি তো দেখছি না। যেমন ধরেন আমার এখন বেসিক প্রবলেম হচ্ছে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি। এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে এখন ওপেনলি আমাদের পার্শ্ববর্তী দেশ এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ইজ ডিপেন্ডেন্ট অন দিস গার্মেন্ট। এবং যারা মালিক আছেন তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এটাকে দাঁড় করিয়েছেন। 40 বছরের মধ্যে বাংলাদেশ ইজ অন দ্য টপ। এটা তো একটা ঈর্ষণীয় ব্যাপার। তো এই ইন্ডাস্ট্রিটাকে ডিস্ট্রয় করা এবং নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা এখন চলছে। আগে ছিল, এখন তো খুলে খুলে বলছে। স্যার, আপনার আরেকটা মন্ত্রণালয় নৌ পরিবহন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতকে একটা নৌ রুট দেওয়া হয়েছে। তো সেটা তো স্যার মানে উভয় দিক থেকেই হওয়ার কথা, সেটা আসলে কেন করা হয়েছিল, কি অবস্থা? অ্যাকচুয়ালি নৌ রুট, ভারতের যে নৌ রুট এখন খুব একটা যে চলছে তা নয়, বাট একটা প্রোটোকল আছে, রিভার প্রোটোকল ইন্ডিয়ার সাথে। এটা 65-এর আগে ছিল, কিন্তু এখনও ওটা খুব একটা কার্যকর না। মেইনলি যেটা মানে উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে, সেটা কিছু মালামাল ক্যারি করা আর পাথর ক্যারি করা। প্যাসেঞ্জার ট্রান্সপোর্টের মাঝখানে 1-2 বার চলছিল, আমাদের দেশ থেকেও ট্রাই করেছিল, কিন্তু প্যাসেঞ্জার নট ইন্টারেস্টেড। আশুগঞ্জে তাদের যে একটা পোর্ট করার কথা, সেটা কাজ এখনও শুরুই হয়নি। তো কাজেই আশুগঞ্জে যেটা করছে, আমাদের টার্মিনাল তৈরি হচ্ছে, তো সেটা ছিল যে আশুগঞ্জে আখাউড়া হয়ে চলে যাওয়ার জন্য। যে রাস্তাঘাটও এখন তেমন হয়নি, হওয়ার কথা। ফর দ্য টাইমিং ইট ইজ সাসপেন্ডেড। স্যার, ভারতের সাথে তো আমাদের অনেকগুলো অভিন্ন নদী রয়েছে এবং নদীর মাধ্যমে আমরা একে অপরের সাথে কানেক্টেড। আমরা কি কোনোভাবে স্যার ডিপ্রাইভ হয়েছে এতদিনে? তারা কি তাদের নদীর কোনো গতিপথ বদলেছে যার কারণে আসলে আমরা এফেক্টেড হয়েছি? ভারতের কাছ থেকে যে ন্যায্য পাওনাগুলো ছিল নদীর ব্যাপারে, উই হ্যাভ নট গট, পাইনি। কিছু কিছু নদীর আবার আমরা, যেমন ফেনী নদীর পানি ইত্যাদি ইত্যাদি চুক্তি আমরা নিজেদের থেকে করেছি। কারণ আমাদের যে দরকারটা মেইন, সেই মেইন জায়গায় কিন্তু আমরা পাচ্ছি না। যেমন ধরেন তিস্তার বিষয়টি, সেখানে সেচ ব্যবস্থা লিন পিরিয়ডে, এই পিরিয়ডে যখন তিস্তায় পানি নেই বলতে গেলে, এই পোর্শন পানি হয়তো ডাইভার্ট করে গজলডোবা থেকে অন্যদিকে চলে যাচ্ছে। তিস্তার উপরে আমি সিকিম গিয়েছিলাম, সেখানে 2-3টা বাঁধ, সেই বাঁধ দিয়ে পানি ডাইভার্ট করা হচ্ছে, কিন্তু আমাদের এই পোর্শনে পানি নেই, যেটা নিয়ে এত বছর কথা হয়েছে। আবার মনে হয় না যে আমরা ইন্ডিয়া থেকে এই পানি পাবো বলে। আমরা যদি ন্যায্য হিস্সা না পাই, তাহলে হোয়াট শুড উই ডু? কারণ আমাদের নিজেদের এখন চিন্তা করতে হবে যে আমরা কিভাবে। আমরা কি ভাবছি এখন? নিশ্চয়ই ভাবছি না কেন, নিশ্চয়ই ভাবছি। তো ভাবনা তো আপনি বললেন না, যেটা বললাম, হয়তো আগে ইমপ্লিমেন্ট করতে সময় লাগবে, বাট ডেফিনেটলি কিছু তো ভাবা হচ্ছে। কারণ অনেকগুলো প্রপোজাল আছে, সেই প্রপোজালগুলো যারা দেখার কথা তারা দেখছেন নিশ্চয়ই, উইচ আই এম নট প্রিভি টু ইট। বাংলাদেশে নদী পথ হবে কিনা, মানে সড়কের ওপর চাপ কমানোর জন্য ওয়াটারওয়ে নিয়ে ভাবার একটা কথা একবার উঠেছিল, BIWTA, সেটা করবে কিনা? আমি তো অন্তত আই এম স্ট্রেসিং অন টু দ্যাট। আমরা অনেকগুলো বন্দরগুলোকে রিভাইভ করছি, বিশেষ করে মালামাল চলার জন্য। প্যাসেঞ্জার তো চলার রাস্তাঘাট হয়ে গেছে, প্যাসেঞ্জার যেখান থেকে তাড়াতাড়ি যেতে পারে। চিটাগং পোর্ট বলেন, মংলা পোর্ট বলেন, আবার নতুন পোর্ট যেটা হচ্ছে, সে যখন ফুল ফ্লাই চালু হবে, তখন কিন্তু চিপেস্ট হবে আপনার ওয়াটারওয়ে। এবং এই ওয়াটারওয়েকে চালু রাখার জন্য আমরা আমাদের এই নৌ মন্ত্রণালয়, যেটা শিপিং মিনিস্ট্রি, এটা কিন্তু সব সময় তৎপর আছে। আমরা কি রিসেন্টলি সন্দ্বীপকে বন্দর ডিক্লেয়ার করা হয়েছে। সন্দ্বীপ একদিন ছিল না, তার মানে ওই পার্টিকুলার বন্দর এই জন্য করা হয়েছে যে ওই এলাকার নৌ রুটটাকে আরও ইম্পর্টেন্ট করে তোলা, যেটা বললাম বেশিরভাগই হচ্ছে মালামাল বহন করার জন্য। সো অনেক কিছু তৈরি করা হচ্ছে, যেটা বিশেষ যাত্রীর চাইতে মালামাল বহনকারী। স্যার, অনেক কিছু তো আগেও তৈরি করা হয়েছিল এবং সেই অনেক তৈরির মধ্যে অনেক কিছু অপ্রয়োজনীয় ছিল এবং অতিরিক্ত ইনভেস্টমেন্ট ছিল। স্যার, এইগুলো নিয়ে একটু বলবেন, আপনার ক্ষেত্রে কি কি দেখেছেন? এখন ব্যাপারটা যে আমি তো অনেকগুলো আইডেন্টিফাই করতে পারি, কিন্তু সেগুলো হয়ে গেছে বা অর্ধেক পথে। এখন সেটা আমি নিজেই প্রশ্ন, কী বন্ধ করে দেবো? ধরুন 100 টাকার একটা জিনিস কাজ, আমি মনে করি যে না, এটা কেন করলাম? আমার প্রশ্ন হচ্ছে কেন, দরকারটা কী ছিল? বাট যেখানে 80 টাকা খরচ হয়ে গেছে, সেটাকে আমি বন্ধ করে দেবো এখন, মানে নাকি ওটাকে হোক, তারপর দেখা যাক কী হয়, বা পাবলিকলি দিলাম এটাকে, সরকারের বদলে পাবলিক অপারেশনে দিলাম। তো সেইগুলো চিন্তাভাবনা আছে আর কি।
টু সি যে এতগুলো ল্যান্ডপোর্ট তৈরি, 20টা 25টা ল্যান্ডপোর্ট তৈরি হয়েছে, তার ভিতরে 10-15টার কোনো মানে কোনো কাজই নাই, অনর্থক পয়সা খরচ হচ্ছে। এমন এমন ইনস্টিটিউশন তৈরি করেছে, এমন এমন জায়গা, শুধু এই মন্ত্রণালয় বলে না, আমি যে আরেকটা মন্ত্রণালয়তে ছিলাম সেখানে তো আমি মাঝে মাঝে হাবুডুবু খেতাম যে এই জায়গায় এটা কি কাজ করতে হয়। তার এটা কি স্যার শো অফের জন্য না টাকা চুরির ক্ষেত্র তৈরির জন্য? এটা বোথ, শো অফ না, এটা হচ্ছে আমার পলিটিক্যাল এরিয়া, আমার নির্বাচনী এলাকাতে আমি যখন যেখানে মন্ত্রণালয় ছিলাম, কেন হবে না, উইদাউট থিঙ্কিং যে এটা কাজটা কী হবে, এটা মেনটেন্যান্স কীভাবে হবে, আউটকামটা কী হবে। চিটাং টানেল আমি যেদিন যাই সেদিন 4টা গাড়ি গেছে সোফার। স্যার, আপনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, এই পরিস্থিতিতে সেনাবাহিনী এখন আসলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এখনো মাঠে রয়েছে, এভাবে আসলে কতদিন স্যার? মানে সেনাবাহিনী ইজ নট সাপোজ টু বি দেয়ার না, অলওয়েজ, রাইট? আর্মি তো ইজ নট নাইদার ট্রেন নর ইউজ টু। যেটা বললাম, একটা আনইউজুয়াল সিচুয়েশন, যেহেতু জিনিস এভরিথিং হ্যাজ কাম্বল ডাউন, সেই জায়গাতে আপনি একটা সুপিরিয়র বাহিনীকে একেবারে কোনো রোল দিবেন না, বাকিরা মানে আপনার চোখের সামনে কিছু হয়ে যাবে, সেই কারণেই রোলটা দেওয়া হয়েছে। বাট ইটস নট দ্য পার্মানেন্ট রোল। আর্মি তো এটা পার্মানেন্ট রোল না। এবং আশা করি যে তাড়াতাড়ি এখন পুলিশের নতুনভাবে পুলিশ অর্গানাইজ হচ্ছে, অন্যান্য বাহিনীগুলো অর্গানাইজ হচ্ছে। আমি মনে করি যে খুব তাড়াতাড়ি হয়তো পরিস্থিতি এর থেকে বেটার হবে, যখন যার যেটা কাজ সে সেই জায়গায় যাবে। ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই পরিবর্তিত পরিস্থিতি, কিন্তু ছাত্ররা তো এখনো প্রেশার গ্রুপ হিসেবে আপনাদের সামনে রয়েছে। কেমন এনজয় করছেন ছাত্রদেরকে প্রেশার গ্রুপ? আমি তো টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি কিন্তু তাদের কাউকে ইললজিক্যাল পাইনি। ওকে, আমার সাথে মোটামুটি যারা টপ নেতৃবৃন্দ আছেন ছাত্রদের যোগাযোগ আছে, আমাকে তো কখনো তারা কোনো কিছুতে প্রেশার করেনি। বরং আমি মনে করি যে দে আর স্ট্রেংথ ফর আস। আমাদের জেনারেশনে কেউ তো যে গুলির সামনে দাঁড়ায়নি, খুব কম, 2-1টা হলো হতে পারে। বাট হু আর দিস পিপল? দে আর অল ইয়াং পিপল। যে দে আর মাচ মোর স্মার্টার দেন হোয়াট আই কুড থিঙ্ক। হ্যাঁ, রাষ্ট্র নিয়ে চিন্তা, রাজনীতি নিয়ে চিন্তা, এবং কিভাবে দেশকে ভবিষ্যতে তারা কিভাবে দেখতে চায় সেটা নিয়ে চিন্তা। আমি হয়তো বা আমাদের জেনারেশন তো উই আর পাসিং জেনারেশন। সেই জায়গায় কি রাজনৈতিক দলগুলো একটু পিছিয়ে আছে বলে মনে করছেন? অনেকখানি পিছিয়ে আছে। হয়তো রাজনৈতিক দলগুলো এখন নতুনভাবে রিয়েলাইজ করার চেষ্টা করছে, কিন্তু আনলেস, শোনেন, আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো, এদের মোটামুটি কিন্তু কাছাকাছি, এ অ্যান্ড বি অ্যান্ড সি, স্ট্রাকচার বলেন, চিন্তাধারা বলেন, লোক তো আমরা একই। হয় আপনি ওইদিকে, আমি এদিকে, আপনি আবার এদিকে আসবেন, আমি ওইদিকে চলে যাবো, এই তো। বাট আপনি চিন্তা করেন যে অনেক ইনসিডেন্টস এখন ঘটছে বাই দ্যাট পার্টি উইচ থিঙ্ক দ্যাট দে উইল বি কামিং ইন পাওয়ার ইন দ্য নেক্সট। তারাও তো অনেক সাফার করেছে। বাট লোয়ার পিপল নট রিয়ালাইজিং, তাদের ফিউচারকে দেখতে হবে এই রাজনৈতিক দল এবং আমাদেরকে। সেই জায়গাতে আমার মনে হয় যে আরও কিছু উপলব্ধি করা উচিত, একটা পিউরিফিকেশন আনা দরকার। আপনার আমার মধ্যে যদি কোনো তফাৎ না হয়, তাহলে বলবে তাহলে ওনাকে দিয়ে কী লাভ, লোকের মতো এটাই আসবে, একই জিনিস যদি হয় তাহলে এটাই বোধহয় ভালো। ঠিক আছে, কিছুটা বিশৃঙ্খলা আছে, কিছুটাই। আমি যেটা মনে করি যে টাইম নাও, এভরি পলিটিক্যাল পার্টি শুড সিট ডাউন অ্যান্ড থিঙ্ক যে তারা কীভাবে চলবে, এবং তারাও যদি আগের রাস্তায় চলে তাহলে একই অবস্থা হবে। তো আমরা কি দেশ হিসাবে প্রতি 15 বছর পর, প্রতি 10 বছর পর একটা মানে এমন একটা কিছুর মধ্যে দিয়ে যাবো যে সেটা আবার আমরা পিছন দিকে আসবো, আবার কিছুটা টেনে কেউ উঠাবে, তারপর আবার পিছন দিকে আসবো? এটা আর কত, 50 ইয়ার্স, 52-53 ইয়ার্স? কিছুর জন্য এত মানুষ কেন রক্ত দেবে? তো কাজেই আমি মনে করি যে সব কিছুর একটা কম্বিনেশন হওয়া উচিত। আপনি যে ছাত্রদের কথা বললেন, তারা প্রেশার গ্রুপ কেন? ইয়াস, দে আর প্রেশার গ্রুপ। ওই শুড দেবি, কেন হবে না? তারাই তো মানে রাস্তায় গিয়ে এই পরিবর্তনটা ঘটাইছে। আর তো কেউ পারে নাই, চেষ্টা করেছে, হয় নাই। দে উইল রিমেইন এ প্রেশার গ্রুপ অফকোর্স, কিন্তু সেই প্রেশার গ্রুপ ডাজ নট মিন যে দে আর ইন্টারফেয়ারিং এভরিওয়্যার। দে আর নট। অন্তত আমি তো হলফ করে বলতে পারি যে আমার কাজে কোনো আমি দেখি না কারোর কাজে। আমাদের সাথে তো ক্যাবিনেট কলিগ আছে 3 জন,
three of our cabinet colleagues, they are facing same problem that we are facing. আমরা যে প্রবলেমগুলো ফেস করছি অ্যাডমিনিস্ট্রেটিভলি, তারাও তো ফেস করছে। সো তারা তো দে আর কমিউনিকেটিং মাচ ফাস্টার দেন আস। তাদের সাথে তো পুরোপুরি কমিউনিকেশন আছে, বিকজ দে রিপ্রেজেন্ট those students who are behind it. সো তারা জানে বিষয়টা, জানে না এমন না যে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। এবং আমি টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি সো প্লেজেন্টলি সারপ্রাইজড এবং নট অনলি আন্ডারস্ট্যান্ড, দে ভেরি নলেজেবল। স্যার, একেবারে শেষ পর্যায়ে আপনি যদি দর্শকদের জন্য কিংবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসে থাকা মানুষদের জন্য কিছু বলতে চান। আমি দর্শকদের জন্য এটা বলবো যে হতাশ হওয়ার কিছু নেই। ঝড় যখন একটা হয়, ঝড়ের পরে আপনারা দেখেছেন সব কিছু লণ্ডভণ্ড হয়, সেখান থেকে বের করে নিয়ে আসতে একটু সময় লাগে। গিভ আস টাইম। এবং আমি অন্তত এটুকু বলতে পারি, যারা এখন ক্যাবিনেটে আছেন ফ্রম টপ টু অন্যরা, দে আর ভেরি অনেস্ট পিপল, দে আর ভেরি সিনসিয়ার পিপল, দে ভেরি ডেডিকেটেড পিপল। হ্যাঁ, যারা চিন্তা করেন যে অনেকে যে সময় দাদি নানি হিসেবে থাকার কথা, দে আর ওয়ার্কিং এবং ওয়ার্কিং ভেরি হার্ড। তো কিছু সময় তো যাবে, আমি জানি জিনিসপত্রের দাম বেশি, এটা শুধু আপনাকে এফেক্ট করে না, আমাদেরকেও এফেক্ট করছে। তো আমি আপনাদের একজন, আমরা সবাই আপনাদের একজন। উই ফিল, আমরা চেষ্টা করছি, সিনসিয়ারলি চেষ্টা করছি। তো আমি দেশবাসীকে বলবো একটু ধৈর্য ধরেন। আপনারা দেখেছেন যে আমাদের রাজনীতি কোন পর্যায়ে চলে গেছে, ক্ষমতায় থাকার জন্য মানুষ কী না করতে পারে। নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি আগের থেকে শঙ্কামুক্ত কিনা, ইউ ক্যান ফ্রিলি টক, ফ্রিলি ওয়াক কিনা। এখন গুম খুনের যে ভয়টা ছিল, যারা, আমি তাদের কথা বলছি যারা রাজনীতি করতেন অথবা যারা বাক স্বাধীনতা ছিল না, সেই ভয়টা তো নেই। আশা করব ইনশাল্লাহ, আমি মনে করি আমরা যে এখানে থাকবো তা নয়, কিন্তু যারাই আসবেন তারা বাংলাদেশকে ভবিষ্যতে নিয়ে যাবেন। আমাদের বিরুদ্ধে নানান রকম প্রপাগান্ডা হচ্ছে, নানান রকমের আপনার ভয়ভীতি ছড়ানো হচ্ছে। এদেশে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে ছোটোবেলা থেকে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো। কাজেই এই প্ররোচনা যারা করছে তাদের উদ্দেশ্য খুবই খারাপ। সেখান থেকে আশা করি যে আমরা সবাই সচেতন থাকব। আর লাস্টলি আমি যেটা বলবো যে আমাদের যে শিল্প গড়ে উঠেছে সেটাকে ভেঙে ফেলার জন্য এবং আমাদেরকে সেই আরও আস্থা করে নিয়ে যাওয়ার জন্য দেশের ভিতরে, দেশের বাইরে, দেশের ভিতরে কিছু কিছু লোক দেশের বাইরের লোকজনের সাথে হাত মিলিয়ে চেষ্টা করছে। আমি আপনাদের কাছে অনেক অনুরোধ করবো, একজন সিটিজেন হিসাবে, একজন সিনিয়র সিটিজেন হিসাবে, যে আমরা সচেতন থাকি এবং আমাদের নিজেদের বিবেককে জিজ্ঞেস করি যে দেশটা বড় না প্রোপাগান্ডাতে আমি ভেসে যাব সেটা বড়। আমাদেরকে চেষ্টা করবেন হেল্প আস টু টেক দিস কান্ট্রি ইন রাইট পাথ। খুব ডিফিকাল্ট, অনেকগুলো সিচুয়েশন হ্যাভ টু বি ট্যাকলড। তো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, এবং আমাদের সকল শুভকামনা আপনাদের জন্য রইল। যে আশা নিয়ে আসলে এত মানুষ জীবন বাজি রাখলো, এত প্রাণ ক্ষয়ে গেল, এত মানুষ মৃত্যুর সামনে দাঁড়ালো, সেই আশা যেন আমরা না হারাই, সেই স্বপ্নগুলো সত্যি হোক। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ। বাংলাদেশ যেন পথ না হারায়, সেই প্রত্যাশা আমাদের, সেই প্রার্থনা আমাদের। শেষ করছি আজকের স্ট্রেট কাট। আবার দেখা হবে, আবার কথা হবে।